নমস্কার, আমি সুচিত্রা পিঠাবিলাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেই রেসিপিটি হলো চীনাবাদাম দিয়ে পেঁয়াজের বড়ার ঝোল। কিছু অল্প উপকরণ দিয়ে পেঁয়াজের বড়া ও বাদামের ঝোল রান্না করে নিতে পারবেন। আমি কিছু ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নিয়েছি। খেতেও কিন্তু খুব সুন্দর হয়, টেস্টি, ও কেউ বুঝতেই পারবে না যে কি আমি রান্না করেছি। সবাই ভাববে যে ডিমই রান্না করেছে হয়তো। অবিকল ডিমের মতো দেখতে, তাই না? ডিম বললেও চলবে। তো চলুন মেন রেসিপিতে ফেরা যাক। আমি এখানে নিয়ে নিলাম সবার প্রথমে ছোট ছোট পেঁয়াজ। আমি কিন্তু এখানে বড় পেঁয়াজ ব্যবহার করব না, তাই আমি ছোট ছোট পেঁয়াজগুলোকে বেছে নিচ্ছি। আপনারা চাইলে বড় পেঁয়াজও ব্যবহার করতে পারেন। আমার বড় পেঁয়াজ ভালো লাগছিল না, তার জন্য আমি এখানে ছোট পেঁয়াজগুলোই নিয়েছি। খুব বেশি বানাবো না, তার জন্য আমি এখানে প্রায় 100 গ্রামের মতন পেঁয়াজ নিয়ে নিলাম বেছে। তারপর পেঁয়াজগুলো নেওয়ার পর আমি পেঁয়াজগুলোর ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব। আমি একে একে সব কটা পেঁয়াজের খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। তারপরে ওই পেঁয়াজগুলো ভালোভাবে কুচি কুচি করে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুসারে কাটতে পারেন। আমি ছোট ছোট পেঁয়াজ তাই কুচি কুচি করে কেটে নিলাম। তো আমার এখানে সম্পূর্ণ পেঁয়াজ কাটা কমপ্লিট। আমার পেঁয়াজ কাটা কমপ্লিট হয়ে গেছে, তার জন্য আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে 2 থেকে 3 বার ধুয়ে নিলাম। অবশ্য আমি ভালোভাবে 2 বার ধুলাম। আর হ্যাঁ, এই বড়াটা না একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর হয় কিন্তু। তারপরে আমি ধোয়ার পরে ভালোভাবে ধুয়ে একেবারে আমি কড়াইয়ে চাপিয়ে দিলাম। এই যে দেখুন, আমি চাপিয়ে দিচ্ছি। তারপরে সম্পূর্ণ আমার দেওয়া কমপ্লিট হয়ে গেলেই আমি মেজারমেন্ট কাপের 2 কাপের মতো জল নিয়ে নেব। জলটা একটু বেশি পরিমাণে দিতে হয়, কারণ এখানে পেঁয়াজটাকে সেদ্ধ করার ব্যাপার আছে, তার জন্য বেশি পরিমাণে জলটা দেওয়া ভালো। আমি প্রায় এখানে হাফ কিলোর সমান জল দিয়েছি, কারণ জলটা এখানে বেশি প্রয়োজন, তার জন্য আমি জলটা বেশি করে দিয়েছি। আর লাগলে আবার পরে দেব। পেঁয়াজটাকে ভালোভাবে তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম ও তারপর 1 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি আবারও 1 চামচ দিলাম লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে বাটা লঙ্কা বা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। আমি এখানে বাটা লঙ্কা বা কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, আমি এখানে লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর হ্যাঁ, আমি এখানে যেহেতু বড়া আবার রান্না করব, তার জন্য আমি লবণটা অল্প করে দিয়েছি, খুব একটা বেশি দেইনি। আপনারাও যতটা পরিমাণ লাগবে সেই পরিমাণে দেবেন, যেন খুব লবণ বেশি না হয় সেরকম অনুযায়ী দেবেন। আর লঙ্কাটা আপনারা কীরকম পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন কিন্তু। তারপরে আমি আবারও ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি, যেন সব কটা জিনিস একই সাথে মিশে যায়, তার জন্য ভালোভাবে নাড়িয়ে নিলাম। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ও কিছুক্ষণের জন্য সিদ্ধ হওয়ার জন্য রেখে দিতে হবে। আর হ্যাঁ, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমি যে রেসিপিটি বানিয়েছি না, সেই রেসিপিটা অনেকটাই সুন্দর হয়েছে। আমাদের বাড়ির কিন্তু সকলেই খুব পছন্দ করেছে। আপনারা চাইলে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। তারপর আমি কিছুক্ষণ পরে, মোটামুটি 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে আমার পেঁয়াজটাকে ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না। তো দেখছি যে এখানে এখনও পর্যন্ত ভালোভাবে সেদ্ধ হয়নি। তারপরে আবারও কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। তারপর আবারও আমি কিছুক্ষণ পর উঠিয়ে দেখলাম, এই যে দেখুন, আমার যেভাবে জল শুকিয়ে এসেছে, সেরকম জল শুকিয়ে আসলে পরে দেখবেন যে সেদ্ধ হয়ে এসেছে। সেদ্ধ হয়ে আসলে আমি একটা ডালঘাটা নিলাম, ডালঘাটা দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি এখানে বড়ার শেপে করব, তার জন্য ভালোভাবে পেঁয়াজটাকে মিশিয়ে নিতে হবে। হ্যাঁ, আমার না জলের পরিমাণ একটু কম হয়েছিল, তার জন্য আবারও ওই কড়াইয়ে 2 মগের মতো, হাফ কিলোর মতন আবারও আমি জল ভালোভাবে ফুটিয়ে নিয়ে ওই যে আগে থেকে যে তৈরি করে রেখেছিলাম ওগুলোতে ঢেলে দিলাম। অবশ্যই এখানে গরম জল ব্যবহার করতে হবে, যদি জল কম হয় তো, না হলে কিন্তু পেঁয়াজগুলো গোটা গোটা হয়ে থেকে যাবে। তার জন্য আমি গরম জল করলাম, তারপরে ভালোভাবে ঘেঁটিয়ে নিলাম।
তারপর আমি নিয়ে নিলাম 1 কাপ চালের গুঁড়ো ও চালের গুঁড়োটাও দেওয়ার পরে ভালোভাবে ওই যে আমার যে পেঁয়াজের ইয়েগুলো ছিল ওগুলো দিয়ে ভালোভাবে আমি হাত দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে মিশিয়ে নেব। অবশ্যই এটা ঠান্ডা করার পরে, গরম অবস্থায় কখনোই করবেন না। যখন জলটা ঠান্ডা হয়ে যাবে, প্রায় আমি এখানে 10 থেকে 15 মিনিটের মতন নামিয়ে রেখেছিলাম। আমার জলগুলো ঠান্ডা হয়ে গেছিলো, তার জন্য আমি হাত দিয়ে করে নিলাম। আপনারা অবশ্যই ঠান্ডা অবস্থায় করবেন, গরম অবস্থায় কখনো না। ঠান্ডা অবস্থায় ভালোভাবে এই যে আমি দেখুন যেভাবে নাড়িয়ে আটা ও চালের গুঁড়ো ও সম্পূর্ণটাই আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সেম আপনারাও একই রকমভাবে ভালোভাবে মিশিয়ে নেবেন। এই যে দেখুন, ঠিক ব্যাটারটা এরকম কোয়ালিটির তৈরি হবে। হাত দিয়ে যখন ওপরে উঠাবেন, এই যে কি সুন্দর হয়েছে, ঠিক এরকম কোয়ালিটির তৈরি হবে। আমার এটা গোলা কমপ্লিট। তারপরে কড়াইটাকে উনুনে বসিয়ে রাখলাম। এখানে কিন্তু গ্যাসের ওভেনে রান্না করলে হাই হিটে রাখতে হবে। তারপরে একটা কাঠের খুন্তি দিয়ে ভালোভাবে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতন একরকম লাড়াতেই থাকতে হবে। এখানে কিন্তু থামলে চলবে না, তার জন্য আমি একই রকমভাবে ঘোরাতেই আছি। এখানে যদি থামিয়ে দেন তাহলে না আটাটা নিচে লেগে যাবে। তার জন্য আমি একই রকমভাবে অনবরত নাড়াতেই আছি। প্রায় আমার 2 থেকে 3 মিনিটের পরে এই যে দেখুন ব্যাটারটা এরকম শেপে চলে আসছে। আবারও আমি 5 মিনিট পরে এই যে এরকম অবস্থায় আসলো। তারপরে আমি আবারও ভালোভাবে করতে আছি, কারণ এখানে যত ভালোভাবে মেশাবেন ততটাই কিন্তু সুন্দর হবে। তার জন্য আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর মোটামুটি 5 থেকে 6 মিনিট পরে এরকম তৈরি হয়ে যাবে। তখন যতক্ষণ পর্যন্ত ওই খুন্তিতে মোটামুটি আটার ব্যাটারটা লেগে না উঠে একসঙ্গে উঠে আসে, ততক্ষণ পর্যন্ত নাড়াতেই থাকতে হবে। আমার কিন্তু এখনও হয়নি, যেহেতু আমার খুন্তিতে উঠে আসছে না, তার জন্য এখনও হয়নি। ওই জন্য আমি আরও কিছুক্ষণ টাইম দিয়ে করে নিচ্ছি। এই যে প্রায় দেখুন হয়ে আসছে, তার জন্য সম্পূর্ণটাই উঠে আসছে। এরকম যখন সম্পূর্ণটাই উঠে আসবে, ভালোভাবে উঠিয়ে নেবেন। এই যে দেখুন আমার সম্পূর্ণটা উঠে আসছে। এরকম যখনই উঠে আসবে তখনই আমার দেখবেন যে কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ, খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াতে হবে, কিন্তু না হলে এই যে নিচে লেগে যাবে বা পুড়ে যাবে। পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে। তার জন্য কিছুক্ষণ পর্যন্ত ভালোভাবে নাড়ানোর পরে যখন সম্পূর্ণটা একই সঙ্গে উঠে আসছে, আমি হাত দিয়ে একটু চেক করে দেখলাম। তারপরে যখন দেখছি যে আমার সম্পূর্ণ উঠে আসে, তারপরে একটা থালে আমি ভালোভাবে উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পরে আমি 15 থেকে 20 মিনিটের মতন ঠান্ডা করার জন্য রেখে দিলাম। 15 থেকে 20 মিনিট পরে যখন ঠান্ডা হয়ে আসবে, খুব বেশি কিন্তু ঠান্ডা হবে না, হালকা হালকা গরম থাকবে। তারপর নিয়ে নিলাম হাতে একটু তেল বা ঘি ব্যবহার করলেও চলবে। আমি তেল নিয়েছি, সরষের তেল, তো যে কোনো তেলই চলবে। আর ঘি দিলেও কিন্তু কোনো প্রবলেম হবে না। তারপরে আমি ভালোভাবে আটাটাকে, মানে যে আমার ব্যাটারটা তৈরি করছি সেটি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমি 2 হাতে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু ভালোভাবে মাখাতে হবে প্রায় 2 থেকে 3 মিনিটের মতন। খুব বেশি টাইম লাগবে না, কিন্তু 2 থেকে 3 মিনিটের মতন ভালোভাবে মাখিয়ে নিলে সুন্দর সুন্দর তৈরি হবে। মানে যে আমি যে বড়া বা ডিমের মতন তৈরি করেছি সেগুলো যেন সুন্দর হয়, তার জন্য আমি এরকম ভালোভাবে আটাটাকে সুন্দর করে মাখিয়ে নিলাম। এই যে আমি এরকম শেপ দিচ্ছি, হালকা একটু করে লম্বা লম্বা রেখে দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুসারে শেপ দিতে পারেন। আমার এটাই শেপ ভালো লাগছিল, তার জন্য আমি এরকম করে নিলাম সব কটায়। আর হ্যাঁ, এখানে কিন্তু খুব বড় ব্যবহার করবেন না, ছোট ছোটই করবেন। মিডিয়াম সাইজ করলে মানে ভালো হয়। কারণ যদি খুব বড় হয়, বড় হয়ে গেলে ভালো লাগবে না দেখতে। কারণ এরপরে না এটাতে রস ঢুকবে, তার জন্য খুব একটা সুন্দর লাগবে না বড় হয়ে গেলে। তার জন্য মিডিয়াম সাইজ আমি সব কটাই করে নিলাম। এই যে দেখুন আমি যেভাবে মিডিয়াম সাইজ সব কটাই বানিয়ে নিয়েছি, একই রকমভাবে আপনারাও বানিয়ে নিতে পারবেন। তারপর আমার বানানো কমপ্লিট। একটা প্যানে তেল নিলাম, তেল নেওয়ার পরে আমি সব কটাই একসাথে ছেড়ে দিলাম ও ভালোভাবে এপাশ ওপাশ করে উল্টিয়ে উল্টিয়ে ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত লাল হয়ে না আসে, মানে হালকা ব্রাউন কালার না হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত
লো আঁচে সুন্দরভাবে ভেজে নিতে হবে। লো আঁচে ভাজলে ভেতরটা নরম ও উপরটা মুচমুচে টাইপের হবে। তার জন্য আমি লো আঁচে ভালোভাবে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত ভাজা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এরকমভাবে ভালোভাবে কিছুক্ষণ পর পর নাড়াতে থাকতে হবে। তো আমি উঠিয়ে দেখলাম যে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। তার জন্য আমি একটা থালা বা একটা পাত্রে আমি সম্পূর্ণটাই উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পরে সাইড করে রেখে দিলাম। এই যে দেখুন আমি সম্পূর্ণটাই উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পরে এক সাইডে ভালোভাবে রেখে দিলাম। তারপর একটা আমি বড় আলু নিলাম। আলুটা প্রায় 200 গ্রামের উপরে হবে। তারপর আলুটার ভালোভাবে আমি খোসাগুলো ছাড়িয়ে নিলাম ও পিস পিস করে কেটে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো কাটতে পারবেন। আমি ওই যে মাছের ঝোলে খাই না, সেরকম টাইপের করে আমি কেটে নিচ্ছি। আমার কাটা কমপ্লিট হলে 2 বার ভালোভাবে ধুয়ে নেব। ধোয়ার পরে আমি জল দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর এখানে আমার আরও কিছু জিনিস লাগবে, তার জন্য আমি জল দিয়ে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। তারপর আমি বাদামটাকে ভালোভাবে ধুয়ে নিলাম ও একটা শিলনোড়াতে সুন্দরভাবে বেটে নেব। আপনারা চাইলে মিক্সচার গ্রাইন্ডারেও করতে পারবেন। আমার কিন্তু মিক্সচার গ্রাইন্ডারে ভালো লাগে না, তার জন্য আমি শিলনোড়াতেই করি। আর আমাদের বাড়ির সকলেই শিলনোড়াতেই পছন্দ করে। ওই মিক্সচার গ্রাইন্ডার না বলে কি স্বাদ হয় না, টেস্ট আসে না। তার জন্য আমরা বেশিরভাগটাই শিলনোড়াই ব্যবহার করি। তারপর আমার ওখানে বাটা কমপ্লিট ও আলুগুলো যে ভিজিয়ে রেখেছিলাম সেই আলুগুলো কিছুক্ষণ পরে আমি তেলে ছেড়ে দিলাম। তেলে ছাড়ার পরে ভালোভাবে আলুগুলোকে এপাশ ওপাশ করে যতক্ষণ পর্যন্ত লাল লাল হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত আমি ভালোভাবে ভেজে নেব। অবশ্যই একটু টাইম দিয়ে ভাজতে হবে, কারণ কোনো এখানে তাড়াহুড়া করে চলবে না। আর যত ভাজাটা সুন্দর হবে, আলুগুলো ভাজাটা যতটা সুন্দর হবে ততটাই কিন্তু খেতেও সুন্দর লাগবে। তার জন্য আমি প্রায় এখানে 2 মিনিট কি তার চেয়ে একটু বেশি আলুগুলোকে আমি 2 মিনিট ধরে ভালোভাবে ভেজে নিলাম। তারপরে একটা পাত্রে উঠে নিলাম। এবার ওই পাত্রে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে ফোড়নটা আগে ব্যবহার করিনি, কারণ আমার কড়াইটা অনেকটাই গরম হয়ে এসেছিলো। তার জন্য আমি সবার আগে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি দিয়ে দিলাম রসুন থেতো করা রাখা রসুন। আর তারপরে দিয়ে দিলাম 2 থেকে 3টা লঙ্কা। তারপরে দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়ার পরে আমি দিয়ে দিলাম 2 থেকে 3টা তেজপাত দেওয়ার পরে আমি ভালোভাবে সুন্দর করে নাড়িয়ে নিব। পেঁয়াজ ও রসুনগুলো আমার যতক্ষণ পর্যন্ত লাল হয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত আমি ভালোভাবে পেঁয়াজ ও রসুনটাকে ভাজতেই থাকবো। এই যে দেখুন আমার প্রায় হয়ে এসেছে। তার জন্য আমি একটু খুন্তিতে করে ভালোভাবে উঠিয়ে দেখালাম। তারপরে যে ওই যে আমি আগে থেকে বাদামগুলো বেটে রেখেছিলাম ওই বাদামগুলো দিয়ে দেব। এবার বাদামগুলো দেওয়ার পরে আবারও আমি ভালোভাবে নাড়চাড় করে নিলাম, যেহেতু আমার পেঁয়াজগুলো যেন বেশি পুড়ে না যায় বা বেশি কালচে না হয়ে যায়, তার জন্য আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তারপরে ওই যে বাদামগুলোকে গুলে সাইডে একটু জল রেখেছিলাম, ওই জলগুলোকে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি ভালোভাবে সব কটা জিনিস নাড়িয়ে নিচ্ছি। এখানে কিন্তু বেশি লেট করলে চলবে না। খুব মোটামুটি 2 মিনিটের মধ্যে এগুলো সব কিছু করতে হবে, না হলে কিন্তু খেতে সুন্দর হবে না। তার জন্য আমি ভালোভাবে সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি। জলটা যখন একটু মরে আসবে তখন দিয়ে দিলাম আদা বাটা। তারপরে দিয়ে দিলাম আমি জিরা বাটা। তারপর দিলাম 1 চামচ লবণ। তারপরে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ দিলাম লঙ্কার গুঁড়ো। তারপরে যে আমি আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পরে আবারও আমি সুন্দরভাবে নাড়িয়ে নেব আর অল্প একটু জল দেব। জল দেওয়ার পরে আমি কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে যতক্ষণ পর্যন্ত আমার এরকম না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করতেই থাকবো। এখানে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যেহেতু আমার টেস্টটা যেন সুন্দর আসে ওই জন্য প্রায় আমি 4 থেকে 5 মিনিটের মতন ভালো করে সুন্দরভাবে কষিয়ে নেব। আর হ্যাঁ, ওই কষানোটা কেমন করে বুঝতে পারবেন যে হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত এই বাদামগুলো তেল না ছাড়ছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর হ্যাঁ, একবারেই তেল দেবেন, একটু বেশি করে তেল দেবেন। তেলটা কিন্তু অবশ্যই বেশি লাগে।
অল্প তেলে কিন্তু ভালো লাগে না, তার জন্য আমি একবারেই তেল দিয়েছি, একটু বেশি করে তেল দিয়েছি। এই যে দেখুন পুরো তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তখনই আমি ভালোভাবে আরেকটু মোটামুটি এই যে দেখুন আমার কড়াইয়ে কিন্তু লেগে আসছে। কড়াইয়ে যখন লেগে আসবে বা তেল ছেড়ে দেবে তখনই কিন্তু জলটা দিয়ে দিতে হবে। আমি এখানে হাফ কিলোর একটা মগ নিয়েছি ও ওই হাফ কিলো জল আমি দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুসারে দেবেন। আমার বেশি লাগবে না, তার জন্য আমি হাফ কিলোর সমানই জল দিলাম। জলটা দেওয়া হলে আমি যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে মোটামুটি আমি 2 থেকে 3 মিনিট অবধি ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। মানে আমার আলুগুলো যে দিয়েছিলাম ওই আলুগুলো যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আর আলুগুলো সেদ্ধ হয়ে আসলে বুঝে নেবেন যে আমার রান্না কমপ্লিট। তো এই যে দেখুন আমি আলুগুলো সাইড করে দেখিয়ে দিচ্ছি যে আমার আলুগুলো সিদ্ধ হয়েছে কি না। আমার আলু সিদ্ধ হয়ে গেছে, আমার কমপ্লিট রান্না। তারপরে আমি ভালোভাবে নামিয়ে নিলাম। একটা পাত্রে আমি নামিয়ে নিলাম ও দেখার সৌন্দর্য বাড়ানোর জন্য আমি লঙ্কা ভেজে রেখেছিলাম, ওই লঙ্কাগুলো একে একে আমি ভালোভাবে সাজিয়ে দিলাম। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন ও কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর শেয়ারও করে দেবেন। আর আমার পাশে থাকার জন্য একটি বেল আইকনটি প্রেস করে দেবেন প্লিজ। আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। নমস্কার।